ফ্যাক্টরি বা ওয়ার্কপ্লেস ইনজুরির ক্ষেত্রে যদি মারা যায় তাহলে একটা শ্রমিকের জানের দামটা হচ্ছে মাত্র 2 লাখ টাকা। এই মনিটরিং বডিগুলোর চোখের সামনে কিভাবে এই ফ্যাক্টরিগুলো দিনের পর দিন চলছিল এবং তাদের কি দায় এড়ানোর কোনো সুযোগ আছে কি? এখানে একটা হসপিটালে যে 5জন মেয়েকে আমি পেয়েছি যারা একদমই 12-13 বছর বয়সী, তারা বলছে যে তারা 12 ঘন্টা 13 ঘন্টা যাবত কাজ করছিল। কিশোর শ্রমিকদের দিনে 5 ঘন্টা বেশি কাজ করার সুযোগই নেই আমাদের আইন অনুযায়ী। কিন্তু এরা ওভারটাইম শহরের এক 12 ঘন্টা করতে, না হলে ওরা ওই সন্ধ্যার সময় ছিল কি করে? যখন আগুনটা লেগেছে ওরা ছিল কি করে? বাবা, আমি শ্বাস নিতে পারছি না, চারিদিকে শুধু ধোয়া আর ধোয়া। ফ্যাক্টরির সুপারভাইজার সিঁড়ির গেটে তালা দিয়ে রেখেছে। 13 বছর বয়সী ফাতেমা তার বাবার সাথে শেষ এই কথাটিই বলেছিলেন। আগুন নিচতলায় ছড়িয়ে পড়েছে, চারদিকে শুধু মানুষের চিৎকার আর কান্না, মনে হয় জাহান্নামে আছে। দুর্ঘটনা থেকে ফিরে এসে পারভেজ তার সহকর্মীদের আর্তচিৎকারের কথা ভুলতে পারেন। আর সেখানে নারায়ণগঞ্জের হাশেম ফুড ফ্যাক্টরি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম বলছেন, যেখানে ফ্যাক্টরি থাকবে সেখানে শ্রমিক থাকবে, শ্রমিক থাকলে কাজ হবে, কাজ হলে আগুন লাগতেই পারে, এ দায় কি আমার? যেখানে বিপজ্জনক শিশু শ্রম হতো, যেখানে কলাপসিবল গেটের ফাঁদে আটকে পড়ে মানুষের জীবন কয়লা হয়ে গিয়েছে, নরক থেকে বাঁচতে লাফিয়ে পড়ে মানুষ মারা গিয়েছে, তোয়াক্কা করা হয়নি শ্রমিকের জীবনের ন্যূনতম নিরাপত্তা, সেখানে মালিক বলছেন এ দায় কি আমার? ওয়েলকাম ব্যাক টু স্ট্রেট ফ্রম ইস্টার্ন নিউজ রুম। আজ আমরা জানার চেষ্টা করব নারায়ণগঞ্জের হাশেম ফুড ফ্যাক্টরি লিমিটেডের এই দুর্ঘটনায় এত প্রাণহানির দায় আসলে কার। আর এসব বিষয় নিয়ে কথা বলতে আছে মোহাম্মদ আল মাসুম মোল্লা, আর আমার সাথে আজকে আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার জাইমা ইসলাম। জাইমা, ওয়েলকাম ব্যাক টু স্ট্রেট ফ্রম ইস্টার্ন নিউজ রুম। আমি প্রথমে যে জিনিসটা আপনার কাছে জানতে চাই, ওই বিল্ডিংয়ে কী ধরনের অনিয়ম হয়েছিল এবং এই অনিয়মের ফলে ওই দুর্ঘটনার দিন আসলে কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? ন্যাশনাল বিল্ডিং কোড যেটা আছে, যেটা আমাদের আসলে একটা বিল্ডিং কিভাবে পরিচালিত হবে, একটা বিল্ডিং এ কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার হবে, এই জিনিসটা এটা কিন্তু একদম আইনগতভাবে আমাদের ন্যাশনাল বিল্ডিং কোডে ইটস কোডিফাইড। হ্যাভিং সেড দ্যাট, what the firefighters and the inspectors have been saying to our journalists is that they found multiple violations, specifically when it came to the National Building Code. National Building Code কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেয় যে ফায়ার এক্সিট কতগুলো থাকতে হবে, ফায়ার এক্সিটের ফায়ার ডোর কয় ঘন্টার রেজিস্ট্যান্স দিতে হবে, ফায়ার ডোর থেকে ফায়ার এক্সিট যেটা আছে সেখানে যাতে কোনোভাবে আগুন ফায়ার না যেতে পারে সেই জন্য ফায়ার ডোর একটা থাকতে হবে। সেই ফায়ার ডোরটা প্রোডাকশন ফ্লোর এবং ফায়ার এক্সিটকে সেপারেট করবে। ফায়ার এক্সটিংগুইশারও কয়টা থাকতে হবে, ফায়ার অ্যালার্ম কীরকম থাকতে হবে, ফায়ার ড্রিল করাতে হবে। আমরা জানি যে আমাদের পোশাক শিল্প খাতে কিন্তু ফায়ার সেফটি নিয়ে স্পেশালি তাজরিন এবং রানা প্লাজার পরে অ্যাকর্ডিং অ্যালায়েন্স অনেক কাজ করেছে এবং ওখানে অনেকখানি কি ইমপ্রুভমেন্ট আমরা দেখেছি। কিন্তু যখন এই সব নন আরএমজি সেক্টর ফ্যাক্টরিজগুলোতে আসে, যেগুলো আসলে ওভাবে করে এক্সপোর্ট ওরিয়েন্টেড না, সেসব ফ্যাক্টরিজগুলোতে আমরা দেখছি যে এই ফায়ার কমপ্লায়েন্সগুলো কোনোভাবে মেনটেন করা হয় না। যেরকম খুব বেসিক একটা জিনিস আমি বলি, দরজা লাগানো যাবে না, এটা কিন্তু আপনি অ্যাকর্ড আয়তাভুক্ত যেসব ফ্যাক্টরিজগুলো আছে আপনি ওখানে গেলে দেখবেন যে দরজা বা গেট লাগানো ওখানে নিষিদ্ধ। ফায়ার এক্সিটের থেকে কোনোভাবে ফায়ার এক্সিটের সাথে যাতে কোনোভাবে অ্যাক্সেসটা ব্লকড না হয়, এটা কিন্তু একদম ইটস কোডিফাইড। বাট দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড হিয়ার। আপনাকে বলি, তো প্রথম তলায় ওরা বিস্কিট বানাতো, দ্বিতীয় তলায় ওরা সফট ড্রিঙ্ক বানাতো, তৃতীয় এবং চতুর্থ তালা যেখানে মেন আসলে আগুনের ঘটনাটা হয় এবং হতাহতের সংখ্যা যেখানে আসলে সবচেয়ে বেশি, ইনফ্যাক্ট সব হতাহতই ওখানে হয়েছে, তারা বানাতো ললিপপ, নসিলা এবং সেমাই। এবং এই তৃতীয় এবং চতুর্থ তালাতে যেখানে মোস্টলি বাচ্চা বা আন্ডার এজ ওয়ার্কার্স দিয়ে ওরা কাজ করাতো, ওরা যেটা করেছিল আয়রন গ্রিল, নেটের গ্রিল দিয়ে
ওরা তালা লাগিয়ে দিয়েছিল বাচ্চাগুলোকে। So, বেরোতে পারেনি তারা, ট্র্যাপড হয়ে গেছে। ট্র্যাপড হয়ে গেছে, এটা কি নসিলা চুরি করবে এই ভয়? আমি জানি না, মানে আই ডোন্ট নো হাউ দ্যাট কামস ইনটু সামওয়ানস মাইন্ড যে বাচ্চাদেরকে এরকম করে খাঁচায় পুরে রাখবে, যে বাচ্চারা বাচ্চাদেরই খাবার বানাচ্ছে, নসিলা বানাচ্ছে বা Exactly. ললিপপ বানাচ্ছে যে বাচ্চারা, তাদেরকে কিভাবে খাঁচায় পুরে রেখেছে I honestly don't have no idea, but that's exactly what they did. That's why these children could not escape. ফায়ার এক্সিট কিন্তু ছিল তাদের, দুটো তাদের স্টেয়ারকেস আছে। 500-এর উপরে ওয়ার্কার হলে দুটো স্টেয়ারকেস থাকতে হয় অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল বিল্ডিং কোড, কিন্তু ওই বাচ্চারা এই স্টেয়ারকেস গুলাতেই ওরা অ্যাক্সেসই পায়নি, অ্যাক্সেসই করতে পারেনি। FBCCR স্ট্যান্ডিং কমিটি অন কেমিক্যাল ইন্ডাস্ট্রি চেয়ারম্যান বেলায়েত হোসেন, সে এটাও আমাদেরকে বলেছে মিডিয়ার কাছে যে ওখানে যতগুলো মানে পারমিসিবল অ্যামাউন্ট অফ র মেটেরিয়াল যতখানি যে অ্যামাউন্টটা, তার থেকে 5 গুণ বেশি র মেটেরিয়াল ওখানে স্টোর হচ্ছিল। আমাদের চিফ রিপোর্টার পিনাকি রায় ওখানে স্পটে গিয়ে উনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে যে এই ফ্যাক্টরিটা আসলে প্রোডাকশন ইউনিট হিসাবে ইউজ করার কথা ছিল না, দিস ওয়াজ সাপোজ টু বি আ স্টোরেজ, কিন্তু ওরা এটাকে প্রোডাকশন ইউনিট হিসেবে ব্যবহার করছিল। তো ভায়োলেশনস আর প্লেন্টিফুল আউট দেয়ার। আমরা এখনো পর্যন্ত তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করছি, কিন্তু আমাদেরকে ফায়ার ফাইটাররা যেটা বলছে অথবা ওখানে ইন্সপেক্টররা যেটা বলছে সেটা থেকে আমরা আসলে খুব একটা we're getting a very grim picture out of this. And then here's the thing, Department of Inspection of Factories and Establishments, তারা বলছে যে তারা নাকি গত মাসেই এই ফ্যাক্টরিটাকে ইন্সপেক্ট করেছে, করে তারা আবার কিছু ভায়োলেশনসে তারা একটা চিঠিও তারা দিয়েছিল এই ফ্যাক্টরিকে। তারা ক্লেম করছে যে তারা নাকি এই ফ্যাক্টরির বিরুদ্ধে একটা মামলাও করেছিল, কিন্তু মামলার কাগজটা আমাদেরকে কিন্তু দিচ্ছে না। আমরা চেষ্টা করছি, আপনিও চেষ্টা করছেন, আমিও চেষ্টা করছি, মামলার কিন্তু কোনো কাগজ আমরা পাইনি এখনো পর্যন্ত দেয়নি, ক্লেম আকারে আছে। এই জায়গাটাতে ঠিক আমি জানতে চাই যে যে বিভিন্ন মনিটরিং বডি আছে এখানে, কারণ এখানে ফায়ার সার্ভিসের ডাইফ আছে, এখানে ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন অফ বয়লার্স আছে, বিভিন্ন মনিটরিং বডি যারা আছে, এই মনিটরিং বডিগুলোর চোখের সামনে কীভাবে এই ফ্যাক্টরিগুলো দিনের পর দিন চলছিল এবং তাদের কি দায় এড়ানোর কোনো সুযোগ আছে কি? তাদের কোনোভাবেই দায় এড়ানোর সুযোগ নেই। ফ্যাক্টরি লাইসেন্স রিনিউয়াল হয়েছে 2 মাস আগে, এবং আপনিও জানেন সেটা হচ্ছে যে এই লাইসেন্স রিনিউয়ালের সময় দে হ্যাভ টু ডু অ্যান ইন্সপেকশনের সময় তারা কি করেছে, আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করি তারা বলে যে হ্যাঁ আমরা বিভিন্ন পয়েন্টে তাদেরকে প্রশ্ন করছি যে কি ইন্সপেক্ট করেছেন। ফায়ার সেফটির পয়েন্টে যখন আসছে তারা বলছে না, ওটা তো ফায়ার সার্ভিসের দেখার কথা। এবং মানে মাসুম ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে কত মাস ধরে এরকম করে ইন্সপেকশনবিহীন অবস্থায় একটা ফ্যাক্টরি চলতে পারে, সেটা তো মনে হয় আপনি জানেন নাকি? আসলে প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু তাদের প্রতি মাসে একটা রিপোর্ট দেওয়ার কথা ডাইফের কাছে, এবং প্রতি বছর একবার ইন্সপেক্ট করার কথা, করে একটা রিপোর্ট দেওয়ার কথা। এখন যদি তারা দায় এড়াতে চায়, ডাইফের একদম তাদের যে কোয়েশ্চেনের ভিত্তিতে তারা বলবে যে আমরা ইন্সপেক্ট করছি, সেই কোয়েশ্চেনের কিন্তু বলা আছে কয়টা স্টেয়ার কেস আছে, স্টেয়ার কেসগুলো কতগুলো ওয়ার্কারদেরকে এক্সিট করতে পারবে, ফায়ার সার্ভিসের ফায়ার এক্সটিংগুইশার কতগুলো আছে, ফায়ার সার্ভিসের সিস্টেম কি আছে, চাইল্ড লেবার আছে কিনা, একদম এগুলো কিন্তু ক্যাটাগরিক্যালি এখানে লেখা আছে, এবং ইউ হ্যাভ টু আনসার অল দিস কোয়েশ্চেন্স ওয়ান দ্য ইন্সপেকশন টেকিং প্লেস। সো তারা 2 মাস আগে তারা বলছে তারা এটা ইন্সপেকশন করছে বা গত মাসে তারা ইন্সপেকশন করছে, তাহলে তারা ইন্সপেকশন করলে এই জিনিসগুলো কি তারা দেখেনি? কারণ এখানে আমরা পেয়েছি শ্রমিকরা যারা বলছে, আমি নিজেও গিয়েছি ফিল্ডে, আপনিও গিয়েছেন, শ্রমিকরা বলছে যে তারা 12 বছর বা 13 বছর বা 14 বছর যে শ্রমিকরা, তারা বলছে যে আমরা 2 বছর যাবৎ কেউ কাজ করতেছি, কেউ 5 বছর যাবৎ কাজ করছি। দ্যাট মিনস তারা কি তাহলে 2 মাস আগে তারা ছিল না? ডাইফি এই কথাটাই বলছে আমাদেরকে। ডাইফিকে কিছুক্ষণ জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা তো 12-13 বছরের শ্রমিক পেয়েছি যারা এই নিহতদের মধ্যে বা মিসিংদের মধ্যে আছে, শ্রমিক পেয়েছি যারা আহতদের মধ্যে আছে, আপনারা কি তাদেরকে দেখেনি? তারা প্রথমে বললো যে না আসলে আমরা তো গত মাসে গিয়েছি, তাহলে এই শ্রমিকগুলোকে পরে নিয়োগ দেওয়া হয়েছে। আমি বললাম না, এই শ্রমিকগুলো 3-4 বছর ধরে কাজ করছে, তারা দাবি করছে। কিন্তু তখন আমাকে বলে, এবং এটা হাস্যকর একটা রেসপন্স, আমাকে বলে তাহলে তাদেরকে হয়তো লুকিয়ে রেখেছিল, আমরা যখন ইন্সপেকশনে গিয়েছি। 600-700 মানুষ কাজ করে, এবং যেখানে প্রায় 70%-80% হলো যে আন্ডার এজ ওয়ার্কার, তাদেরকে লুকিয়ে রেখে তাহলে প্রোডাকশন ইউনিট চলছে কিভাবে? সেই প্রশ্নটা কিন্তু আসলে থেকে যাচ্ছে। আমি ঠিক এই জায়গাতেই আপনার একটি রিপোর্ট গতকালকে আজকে পাবলিশ হয়েছে যে আপনি পেয়েছেন যে এখানে আপনাদের অনুসন্ধান বা ডেলি স্টার অনুসন্ধানে পেয়েছে যে প্রায় 16 জন অপ্রাপ্ত বয়স্ক, আমি যদি বলি শিশু শ্রমিক হিসেবে পাওয়া গিয়েছে, যারা মূলত শিশুদের খাদ্য তৈরি করতো। আপনি যদি দেখেন এই শিশু শ্রমটা আসলে কতটুকু অপরাধমূলক কাজ, এবং এই অপরাধের শাস্তি কতটুকু বা দায় কতটুকু, সেই জায়গা একটু বলতেন আপনি। আমরা যেটা করেছি, আমরা সিআইডির কাছে যারা এসেছিল ডিএনএ স্যাম্পল দিতে, ওখান থেকে কিছু ইনফরমেশন নিয়েছি, নারায়ণগঞ্জের ডিসি অফিস থেকে কিছু আমরা ইনফরমেশন নিয়ে আমরা মোটামুটি একটা 45-46 জনের একটা নিখোঁজদের একটা লিস্ট তৈরি করে ওখান থেকে আমরা একজন করে আমরা ফোন দেওয়া শুরু করি যে আপনার যিনি নিখোঁজ তার বয়স কত,
ফোন দেওয়ার ফলে যেটা পাওয়া যায় যে প্রায় 16 জনের মতন ওই লিস্ট থেকে were all underage workers and ম্যাক্সিমামের বয়স ছিল হচ্ছে 13 থেকে 16। তো আমাদের আইন অনুযায়ী 14 বছরের নিচে বাচ্চাদের 14 বছরের নিচে শিশু শ্রম একেবারেই অ্যালাউড না, ইটস অ্যাবসলিউটলি আউটলড, ইট ওয়াজ আউটলড ইন 2006 এবং 14 বছরের নিচে কাউকে Prohibited. অ্যাবসলিউটলি প্রোহিবিটেড। কিন্তু দিস চিলড্রেন ওয়ার ওয়ার্কিং দেয়ার এবং এদের অ্যাকচুয়াল এইজটা কি সেটা এই ফ্যাক্টরি রিক্রুটমেন্টের সময় বের করার চেষ্টা করেনি। ঠিক আছে, মানলাম 14 বছরের উপরে যারা আছে, আমাদের 34টা কাজকে হ্যাজার্ডাস লেবার হিসেবে ক্লাসিফাই করা হয় আইন অনুযায়ী। তার মধ্যে একটা হচ্ছে দে ক্যানট অপারেট মেশিনস উইথ মুভিং পার্টস। ইউ টেল মি, নসিলা বানানো হচ্ছে যে ফ্লোটে, তো ওখানে কি মেশিনস উইথ মুভিং পার্টস নাই? Obviously. নসিলাকে হাত দিয়ে ভরে জারের মধ্যে? না, সেটা না, অবভিয়াসলি ইটস মেশিন মেড। তো these children were working on these floors, these children were manning machines এবং এটা আমাদেরকে বাচ্চাদের বাবা মারাও আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমাদের বাচ্চারা মেশিনে কাজ করতো, they were working in the machines and that's completely outlawed। আরও আছে এখানে এই 16 জন বাচ্চা যারা পোটেনশিয়ালি মারা গেছে, আমরা মানে মারা জানি না গেছে এখনো। শব্দটা আমরা বলছি না কারণ এখনো ডিএনএ ম্যাচিংটা Matching হয়নি, potentially যারা মারা গেছে, they were all working for between 8 to 12 hours per day, ওভারটাইম করতো। বাচ্চাদের তো দিনে 5 ঘন্টার বেশি কাজ করার কথা না, যদি ওভাবে করে ওর অ্যাডোলেসেন্ট বলে, কিশোর শ্রমিক বলে, কিশোর শ্রমিকদের দিনে 5 ঘন্টা বেশি কাজ করার সুযোগই নেই আমাদের আইন অনুযায়ী। কিন্তু এরা ওভারটাইম শহরের এক 12 ঘন্টা করতো, না হলে ওরা ওই সন্ধ্যার সময় ছিল কি করে, যখন আগুনটা লেগেছে ওরা ছিল কি করে? ওদের ওখানে 7টার পরে আইন অনুযায়ী বাচ্চাদেরকে রাখার নিয়ম নেই। কিন্তু অনেকের সাথে কথা হচ্ছে যারা 2টা থেকে 10টার শিফটটা করছিল, 2টার মানে দুপুর 2টা থেকে রাত 10টা। আমিও পেয়েছি এরকম, এখানে একটা হসপিটালে যে কিন্তু পেয়েছি এরকম 4-5 জন মেয়েকে আমি পেয়েছি যারা একদমই 12-13 বছর বয়সী, তারা বলছে যে তারা 12 ঘন্টা 13 ঘন্টা যাবত কাজ করছিল। এবং মাসুম ভাই, আপনি চিন্তা করতে পারছেন যে যাদেরকে আপনি পেয়েছেন যে বাচ্চাগুলোকে হাসপাতালে, তারা বেঁচে গিয়েছে শুধুমাত্র কারণ ওই 3তলা 4তলা থেকে তারা লাফ দিয়ে তারা আবার খুব বলেছে যে বিল্ডিং এর পাশে একটা কাভার্ড ভ্যান ছিল, তারা লাফ দিয়ে কাভার্ড ভ্যানটা যেহেতু অনেকটা উঁচু হয়, তারা কাভার্ড ভ্যানের উপরে পড়েছে, তারপর সেখান থেকে রোলিং করে তার নিচে পড়েছে, যার কারণে অনেকের থুতনিতে কেউ ব্যথা পেয়েছে, কারো হ্যান্ড ফ্র্যাকচার হয়েছে, বেশিরভাগটা কারণ তারা এইভাবে পড়েছে, উপর হয়ে পড়েছে, যার কারণে এটা দেখেছি। এই আগুনের দুর্ঘটনা ঘটার পরে সজীব কর্পোরেশনের একটি মানে যেহেতু তারা আন্তর্জাতিক বাজারে মাল পণ্য সরবরাহ করে থাকে, তারা এই আহত নিহতদের ব্যাপারে কি উদ্যোগ নিয়েছে এবং তাদের আসলে এই দায়টুকু কতটুকু, মানে এই অগ্নিকাণ্ডের দায় কোম্পানির উপর কতটুকু বর্তায় এবং তারা কি উদ্যোগ নিয়েছে এই শ্রমিকদের জন্য? তারা একটা শোক বার্তা পাবলিশ করেছে, তারা দুঃখ প্রকাশ করেছে, এক্সপ্রেসিং their condolences to the people who died, and they're calling it an accident. They're not calling it manslaughter, but it is a manslaughter, but they're calling it an accident. তারা আসলে ওভাবে করে আর কিছু করেনি। পুলিশ কেস ফাইল করেছে হাশিম গ্রুপের সজীব গ্রুপের যে এমডি এম এ হাশিম এবং তার ছেলেদের বিরুদ্ধে, এবং কেসগুলো হচ্ছে 302 দ্যাটস মার্ডার, 307 দ্যাটস অ্যাটেম্পট টু মার্ডার, আর 326 দ্যাটস ভলান্টারিলি কজিং গ্রিভাস হার্ট। এবং এই 3টা মামলা এখন তাদের বিরুদ্ধে চলমান আছে। কিন্তু এর বাইরে দায়বদ্ধতাটা কি হতে পারে আমরা যদি দেখি, একটা এরকম ফ্যাক্টরি বা ওয়ার্কপ্লেস ইনজুরির ক্ষেত্রে যদি মারা যায় তাহলে একটা শ্রমিকের জানের দামটা হচ্ছে মাত্র 2 লাখ টাকা। সজীব গ্রুপের অ্যানুয়াল টার্নওভার লাস্ট ইয়ার আই থিঙ্ক we have it on record was 600 crore। তা আমরা যদি ক্যালকুলেট করি যে এখানে ছিল হচ্ছে 49 ডেড বডিজ, 50 ডেড বডিজই আমরা ধরলাম, 2 লাখ করলে 1 কোটি টাকা, মানে তার টার্নওভারের 600 ভাগের 1 ভাগ দিয়ে সে পার পেয়ে যেতে পারবে। এখানেও কিছু বিষয় আছে, যারা শিশু শ্রমিক ছিল বা কিশোর শ্রমিক ছিল যারা মারা গেছে, যে আমরা 16 জনের একটা লিস্ট আমরা করেছি, তারা কিন্তু এই 2 লাখ টাকাটা পাবে না আইন অনুযায়ী। they're not entitled because they're not full time workers। এই এন্টাইটেলমেন্টটা শুধুমাত্র ফুল টাইম ওয়ার্কার্স এর জন্য। আমরা দায়বদ্ধতা শুধু এখানে সজীব গ্রুপের উপরে দিলেও কিন্তু চলবে না। সজীব গ্রুপ কিন্তু ব্র্যান্ড রয়্যালটি দিত সেজানকে, ব্র্যান্ড রয়্যালটি দিত হচ্ছে ইডিলিয়া ফুডস, যেটা নসিলার প্যারেন্ট কোম্পানি, যারা
আমরা উই হ্যাভ টু গো আপ দ্য সাপ্লাই চেইন। ব্র্যান্ডের কি এখানে ঠিক আছে ব্র্যান্ড রয়্যালটি দিত, বাট আপনি চিন্তা করে দেখেন আজকে যদি এটা কেএফসি বা ম্যাকডোনাল্ডস হতো মানুষ তো পুরো একদম উল্টাই দিত, জাস্ট বিকজ ইটস নো সেলার, যেটা আসলে ওভাবে করে বাংলাদেশের বাইরে হয়তো পরিচিতিটা একটু কম, বা শেজান যেটা এই সাবকন্টিনেন্টের বাইরে পরিচিতিটা একটু কম, সেই কারণে এখন আউটরিচটা বা আউটরোডটা একটু কম। কিন্তু দিস আর স্টিল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস এন্ড দে ডেফিনেটলি হ্যাভ আ লায়াবিলিটি এন্ড দে হ্যাভ টু বি ক্রিমিনালি লায়াবল এই ক্ষেত্রে, এন্ড আই ডোন্ট নো ইফ দে উইল বি ক্রিমিনালি লায়াবল। আজকে একটা রিট পিটিশন ফাইল করেছে। রিট পিটিশন ফাইল করেছে হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগাল এইড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বেলা, আর সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি। ওরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে ওরা আদালতের কাছে বলেছে যে যেই শ্রমিকরা মারা গেছে তাদের ফ্যামিলিদেরকে 1 কোটি টাকা কম্পেনসেশন দিতে হবে, এবং যারা আহত হয়েছে তাদেরকে 35 লাখ টাকা কম্পেনসেশন দিতে হবে। ওয়ার্কিং স্পেস তারা জীবনে কতদিন কাজ হ্যাঁ, করতে পারে তাদের ওই কর্মক্ষমতার উপর ভিত্তি করে মূলত এই এটা হয়তো তারা ঠিক করেছে। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সেকশন 121 অনুযায়ী আপনি যদি দেখেন তাহলে ওরা বলে যে কম্পেনসেশন কিন্তু এই যে 2 লাখ টাকা থোক দিয়ে দিলাম আপনাকে, এটা কিন্তু হবে না। তাদেরকে ক্যালকুলেট করতে হবে যে একটা শ্রমিক কোন বয়সে মারা গেছে এবং তার কত কর্মজীবনটা কত লম্বা হতো, এবং সে কতখানি টাকা ওই কর্মজীবনে সে আর্ন করতে পারতো, এবং সেটার উপরে নির্ভর করে কম্পেনসেশনটা হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত শ্রম আইন অনুযায়ী সেটা নেই, এবং উই অলসো ডোন্ট হ্যাভ আ ট্রেন্ড অফ পেইং ফর ওয়ার্কপ্লেস ইনজুরিজ। আপনি তাজরিনের শ্রমিকদেরকে যদি দেখেন গত বছরও কিন্তু তারা রাস্তায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় 1 মাস তারা ফুটপাতের উপরে তারা বসেছিল, কারণ অনশন করেছিল। কিন্তু তাজরিন যেটা আপনার 10 বছর আগের কাহিনী, সেই তারা এখনো পর্যন্ত ওখান থেকে 1 টাকাও পায় নাই। ব্র্যান্ডের থেকে হয়তো পেয়েছে, বাট দ্যাটস ডিফারেন্ট। where is the compensation that the owner owes them? থ্যাংক ইউ জাইমা, আপনাকে আমাদের সাথে থাকার জন্য। তাজরিন ফ্যাশনস, রানা প্লাজার হাজার হাজার শ্রমিক মারা যাওয়ার পরে দেশের তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকের নিরাপত্তার জন্য কাজ হচ্ছে এবং বেশ কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু দেশের সমস্ত শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আর কত লাশ পড়বে, কিসের বিনিময়ে নিরাপত্তা নিশ্চিত হবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। দ্য ডেইলি স্টারের নিউজ এক্সপ্লেনের ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন, কমেন্ট করুন, লাইক দিন, সঙ্গে থাকুন।